আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটিও আমাদেরকে একটু জানাবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে মালয়েশিয়া এই মুহূর্তে কোনটা বেশি দরকার, কলিং না অবৈধদের বৈধতা? আপনারা জানেন যে ডক্টর আসিফ নজরুল এসেছিলেন আমাদের মালয়েশিয়া সফরে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন। তো ওনাকে নিয়ে অনেক প্রশ্ন, উনি অনেকের কাছে অনেক ভালো। ওনার বক্তব্যে ওনার প্রথম যে একটা বক্তব্য দিয়েছিল আপনাদেরকে একটু দেখাই, দেখেন যে বক্তব্যটি দিয়েছিলাম। সর্বপ্রথম কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। উনি বলছেন যে আমি যদি কোনো দিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম তাহলে হৃদয় দিয়ে কাজ করতাম, শুধুমাত্র মানুষের মন জয় করার জন্য। কেননা মানুষের মন জয় করা মানে আল্লাহর মন জয়। উনি এই বক্তব্য দিয়ে কিন্তু ভাইরাল হয়েছিলেন। ফলশ্রুতিতে আল্লাহর রহমতে উনি এক মন্ত্রণালয়ের, বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক শ্রম মন্ত্রণালয়ের উনি কিন্তু দায়িত্ব পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ, ওনার প্রতি কৃতজ্ঞতা যে উনি মালয়েশিয়াতে এসে শ্রমিকদের পক্ষে কথা বলেছেন। কিন্তু যেভাবে আমরা তার প্রতি একটা আশা ভরসা করেছিলাম যে উনি শ্রমিকদের সাথে কথা বলবেন, এদেশের সরকারের সাথে আরো বিষয় নিয়ে কথা বলবেন, সবচাইতে আমাদের গুরুত্ব ছিল যে অবৈধদের বৈধতা নিয়ে কথা বলা। কিন্তু ওনার যে ভিডিও স্টেটমেন্ট এবং প্রেস স্টেটমেন্ট এবং দেশে প্রত্যাবর্তনের পরেও যেই উনি সাংবাদিকদের যে প্রশ্নের উত্তর দিয়েছেন, সবগুলোতেই একটাই শুধু কথা শোনা যাচ্ছে যে শুধুমাত্র কলিং কলিং কলিং। আর আমাদের এটা বুঝে আসে না, পিছনের 12 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি, 12 বছরই দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রী মালয়েশিয়াতে আসে, ঘুরে ফিরে শুধু কলিং। কি আলোচনা হলো? কলিং। আরো লোক নেবে, আরো লোক তারা নিতে চায় বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশ থেকে আরো লোক নিতে বলেছি। শুধু লোক নেওয়া লোক নেওয়া, কলিং সার্ভে আরো লোক দিতে পারবো, এই সমস্ত মানে পিছনে 12 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। শুধুমাত্র তারা মনে করে যে লোক পাঠাতে পারলে মনে হয় কিছু হয়ে গেল। আর বাংলাদেশে অবস্থানরত যত সাংবাদিক আছে ঘুরে ফিরে খালি একই প্রশ্ন যে কতগুলো লোক নেবে, কিভাবে লোক নেবে, সিন্ডিকেট থাকবে কিনা, না সিন্ডিকেট মুক্ত হবে। মালয়েশিয়াতে বেশ কিছু সাংবাদিক আছে যারা মালয়েশিয়ার বর্তমান অবস্থা বুঝে, সেটা বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আছে যারা মালয়েশিয়াতে আছে, তারা আবার কিন্তু অবৈধদের বৈধতা বা এখানকার অবস্থান প্রেক্ষিতে কিছু আলোচনা করেন। বাংলাদেশে যারা আছে শুধুমাত্র কলিং 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 কলিং। এখন অনেকে আবার বলতে পারবেন কলিং গেলে আমার সমস্যা কি, বা মালয়েশিয়া যারা আছে তাদের সমস্যা কি? তাদের সমস্যা না, কলিং আসলে আমাদের কোনো সমস্যা না। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না যে মালয়েশিয়াতে 2021, 22, 23 সালে কলিং এ এসে প্রায় অর্ধেক লোক আছে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে কাজ নাই, ফলশ্রুতিতে সে ওই কোম্পানি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অন্য কোম্পানিতে গেছে, কাজ করছে, কিন্তু পড়ার ভিসা লাগাতে পারে না, অবৈধ হয়ে গেছে। এরকম সংখ্যা অনেক আছে বিভিন্ন কারণে। কোনো শ্রমিক, কোনো প্রবাসী ভাই ইচ্ছা করে, একেবারে ইচ্ছা করে, মানে খুব শখের বশতে অবৈধ হয় না। এটা বুঝতে হবে যে অবৈধ হওয়ার অনেকগুলো কারণ আছে, যে কারণেই অবৈধ হয়। এখন এই অবৈধ হওয়ার, এখন বৈধতা পেলে তারা আবার পুনরায় কিছু কাজ করতে পারে। অনেক প্রবাসী আছে যারা এসেছেন 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা খরচ করে, 2 বছর 3 বছর হয়েছে অনেকেরই, এখন পর্যন্ত সেই টাকায় উঠাতে পারে নাই, এরকম অনেক আছে। তো এমন তো অবস্থায় এরকমের সংখ্যা প্রায় এখন প্রায় 1.5-2 লাখ আছে। তো এই অবস্থায় এদেরই এত বিপদ, এই অবস্থায় যদি আবার নতুন লোক আনা হয়, তো না তারা কাজের জন্য সুযোগ পাবে, না নতুন লোক কাজের জন্য সুযোগ পাবে। সেজন্য বারবার 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 শুধু এই কথাগুলোই বলেন যে কলিং 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 কলিং। লোক পাঠাতে পারলেই কি অনেক আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেল? বা লোক পাঠাতে আসলে অনেকেই চিন্তা ভাবনা, আমাদের প্রবাসীদের এখন একটা চিন্তা ভাবনা হয়েছে
যে এদেশের যদি অবৈধদের বৈধতা দেয় তাহলে হয়তো বাংলাদেশের যে বড় বড় পদে যারা আছেন তাদের ইনকামের কোনো সুযোগ থাকে না। আর কলিং ছাড়লেই দেখা গেছে যে আলাদা একটা ইনকামের একটা সুযোগ থাকে, ইনকামের একটা ধান্দা থাকে। এটা আমাদের একটা মত আর কি। অনেক প্রবাসী এই মতটা দিয়েছেন যে এদেশের লোকদেরকে যারা অবস্থান করছে তাদেরকে বৈধতা দিলে তো তাদের কোনো ইনকাম থাকে না বা তাদের কোনো নতুন ইনকামের সোর্স বের হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে কিছু কলিং এ লোক পাঠাতে পারে তাহলে তাদের এক্সট্রা একটা ইনকামের সুযোগ হয়, সেজন্য তারাই এত কলিং 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 নিয়ে মাতামাতি করে। তো এটা সত্যি কথা হতে পারে। আমরা চেয়েছিলাম যে বর্তমান যে পরিমাণে অপারেসি হচ্ছে মালয়েশিয়ার প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেকটা কর্মসংস্থান সাইডে, কনস্ট্রাকশন সাইডে, পাম অয়েল বাগানে, পাসারে, সবটা জায়গাতে অবৈধদের ধরে নিচ্ছে। এবং কি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে 2025 সাল হবে অবৈধদের ধরে দেশে পাঠানোর একটা শক্তিশালী বছর। অর্থাৎ তার কথাতে বোঝা যায় যে তারা 25 সালের সমস্ত প্রকার অবৈধদেরকে দেশে পাঠাতে চাচ্ছে যে কোনো উপায়। তো আমাদের মনের একটা প্রাণের একটা দাবি ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি এসে যেন সরাসরি প্রবাসীদের সাথে প্রেস কনফারেন্স করে এবং কি এদের যে সমস্যা আছে এগুলো নিয়ে বেশি ফোকাস দেয়। তা না ঘুরে ফিরে দেখা যাচ্ছে শুধু কলিং 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 কলিং। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, জানি অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন, ভয়ে আছেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আগামী 21 এবং 22 তারিখে যে একটি মিটিং আছে, জয়েন্ট মিটিং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ম্যান পাওয়ারের ঊর্ধ্বতম অফিসারদের সাথে যেই মিটিংগুলো আছে সেই মিটিংয়ে যেন এই সমস্ত বিষয়ে দয়া করে তারা একটু বেশি ফোকাস দেয়। তো আপনারা জানেন যে ইন্দোনেশিয়ান যারা আছে, ইন্দোনেশিয়ান এম্বাসির পক্ষ থেকে বা অন্য অনেক এম্বাসির পক্ষ থেকে এরকম তারা জোরালোভাবে তাদেরকে এগ্রিমেন্ট করা আছে যে এরকম অবৈধদের ধরে যারা এরকম অ্যারেস্ট হয় বিভিন্ন অপারেসিতে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠাই দেওয়ার, অথবা তাদের একটা যদি ভিসা পাসপোর্ট থাকে তাদেরকে কোর্টের মাধ্যমে তাদেরকে আবার কর্মসংস্থানে ফিরিয়ে দেওয়ার, এরকম একটা ব্যবস্থা, এরকম একটা পদ্ধতি বা এরকম একটা নিয়ম যেন বাংলাদেশি প্রবাসীদের সাথে হয় বা এরকম একটা এগ্রিমেন্ট হয়, তাহলে সমস্ত প্রবাসীদের জন্যই ভালো হয়। কোনো কারণে যদি কেউ কোনো লকআপে থাকে বা কোনো অপারেশনের কারণে কোনো ক্যাম্পে থাকে তাহলে যেন তাদেরকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। অথচ আমরা দেখি যে অনেক প্রবাসী আছে যারা এখানে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যাবত অনেকেই লকআপের ভিতরে আছে, পিঞ্জারাতে আছে। হ্যাঁ, তো এদেরকে বের করার কোনো সুযোগ বা কোনো লোক পাওয়া যায় না। তো এই যে ডক্টর আসিফ নজরুল বললেন, যে আমি আপনাদেরকে ভিডিওটা আরেকবার শোনাই, যে উনি বলছিলেন যে আমি যদি কোনোদিন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পাই, জানি না পাবো কিনা, যদি কোনো সময় পাই তাহলে আমি মন প্রাণ দিয়ে কাজ করব শুধু মানুষের মন জয় করার জন্য। তো এই কথা যদি উনি সত্যি ওনার থাকে, খেয়াল থাকে যে আমি প্রবাসীদের জন্য কিছু করব, তাহলে এই সমস্ত কিছু কিছু নিয়ম কারণ যেন করা হয়, যার কারণে প্রবাসীরা সেফ থাকবে, প্রবাসীরা চিন্তামুক্ত থাকবে, ফলশ্রুতিতে তারা বাংলাদেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাতে পারবে। মালয়েশিয়ার অনেক প্রবাসী তারা চিন্তায় রাত্রে ঘুম হয় না, নিজের কক্ষে থাকতে পারে না বা অবৈধ থাকার কারণে বিভিন্ন জঙ্গলে পালিয়ে থাকে। তাদের ফ্যামিলিটার কথা চিন্তা করেন, আপনারা পিছনের দিনগুলোর কথা চিন্তা করেন, প্রতিদিনই 50 জন, 40 জন, 20 জন, 30 জন, 100 জন করে বাংলাদেশি আটক হচ্ছে প্রতিদিনই। অনেক সংবাদ এরকম গণমাধ্যমে আসে, অনেকগুলো গণমাধ্যমে আসে না। এখন চিন্তা করেন যে
আজকে 10 জন লোক বা 20 জন লোক বা 50 জন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নেওয়া হলো। তাদের ফ্যামিলির কথা একটু চিন্তা করেন। তার ফ্যামিলিতে স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, বৃদ্ধ মা বাবা থাকতে পারে, ছেলে সন্তানের স্কুলের খরচ, বৃদ্ধ মা বাবার ওষুধের খরচ এবং ফ্যামিলির যে অন্যান্য খরচগুলো আছে এগুলো কে দেবে? সে তো এখন ক্যাম্পে আটকায় আছে। তো এই খরচগুলো এখন কে দেবে? উল্টা সে যদি 2 মাস 3 মাস 4 মাস ক্যাম্পে থাকে তাহলে এদের যে একটা সমস্যা, বড় আকারের সমস্যা, এর সমাধানটা কিভাবে আসবে? এগুলো তো কোনো সময় চিন্তা করা হয় না। প্রত্যেক জেলাতেই আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে, ম্যান পাওয়ারের অফিস আছে। তো সেই অফিসের মাধ্যমে যদি খোঁজ নেওয়া হয় যে সাপোজ আমার বাড়ি মানিকগঞ্জ জেলা, আমার কোনো এক মানিকগঞ্জ জেলার কেউ আটক হলো ক্যাম্পে, তো সেক্ষেত্রে যদি এরকম সুযোগ হয় যে তার পাসপোর্টের ফটোকপি নিয়ে সরাসরি যাওয়া হলো ডিস্ট্রিক্ট লেভেলের যে ম্যান পাওয়ারের অফিস থাকে ওখানে, যে তার বাবাকে, তার মাকে, তার আত্মীয় স্বজনকে আটক করেছে পুলিশে, তো সঙ্গে সঙ্গে যদি তারা তার ডাটাগুলো নিয়ে হাই কমিশনে যোগাযোগ করে, যে হাই কমিশনের দায়িত্ব হলো দ্রুত তাকে বের করা, অথবা যদি বের করার সুযোগ না থাকে দেশে পাঠিয়ে দেওয়া। তো এটা তো সমাধান আমরা চেয়েছিলাম যে এভাবে যেন অনেক আলোচনা হয়, অনেকগুলো সমস্যা যেন সমাধান হয়। তো সবচেয়ে আমাদের মনের একটা দাবি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে যে ডক্টর আসিফ নজরুল স্যার যেন এই বিষয়ে তার যে কর্মকর্তাগুলো আছে জয়েন্ট মিটিং যেটা হবে সেই মিটিংয়ে যেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু বেশি ফোকাস করে। ফলশ্রুতিতে এই বিষয়গুলো নিয়ে ফোকাস করলে হবে কি যে অবৈধদের বৈধতা হওয়ার প্রতি, যদিও আমরা বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের রিকোয়েস্টে এদেশের মন্ত্রণালয় চলবে না, এদের নিজস্ব মতামতে চলবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যদি জোরালোভাবে আহ্বান করা হয়, ইন্দোনেশিয়ান সরকারের থেকে যদি জোরালো আহ্বান করা হয়, এভাবে মায়ানমার থেকে, পাকিস্তান থেকে সবাই যদি একটু জোরালো আহ্বান করে যে না, অনেক প্রবাসী আছে বিভিন্ন কারণে অবৈধ হয়েছে, এদের বৈধতা হওয়ার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো খুব দ্রুতই এটা একটা সমাধান আসা সম্ভব। এই জন্যই আমরা বলি যে যে যার জায়গায় আছে প্রত্যেকের জায়গা থেকে একটু আহ্বান করা হোক। আমরা তো প্রবাসী আছি, সাধারণ প্রবাসী, আমরা তো কোনো কিছু করতে পারবো না। সেক্ষেত্রে এম্বাসির মাধ্যমে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই এগুলো করা কিন্তু সম্ভব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, লিখিত আকারে হোক, আমরা আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আহ্বান করতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারবো। বাদ বাকি আল্লাহর রহমত এবং তাদের এর ভিতরে যদি ডক্টর আসিফ নজরুল স্যার যেটা বলছিলেন যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে মন প্রাণ দিয়ে কাজ করতাম শুধুমাত্র মানুষের মন জয় করার জন্য, প্রবাসীদের মন জয় করার জন্য যদি আপনার বিন্দু পরিমাণও কোনো সত্যিকারের নিয়ত থাকে, তাহলে আপনি খুব দ্রুতই অবৈধ প্রবাসীদেরকে বৈধতার বিষয়ে আপনি একটু শুধুমাত্র একটা বিষয়ে আপনি জোরালোভাবে কথা বলেন। কলিং বিষয়ে যদি মালয়েশিয়া থেকে কলিং ভিসা আরো 2 বছর নাও খুলে, এতে যারা অবৈধ আছে এরাও যদি বৈধতা হতে পারে, এতেও রেমিটেন্সের কোনো ঘাটতি হবে না। যে দেশে অতিরিক্ত লেবার অলরেডি আছে সে দেশে আরো লেবার পাঠানোর কি দরকার আছে? যদি পাঠাতেই হয় তাহলে অবৈধদেরকে আগে বৈধতা দেওয়া হোক, এরপরে পাঠানো হোক। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা যদি একমত থাকেন আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও তাদের মতামত জানাতে পারে এবং আমাদের ভিডিওগুলো তাদের প্রবাসী মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছতে পারে আমাদের দাবি দাবাগুলো। ধন্যবাদ সকলকে এখন ধৈর্য ধরে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।